আজকের ক্লাসে আমরা যেটা শিখব পাওয়ার এন্ড টর্ক ইন সিনক্রোনাস জেনারেটর। এটা লেকচার 3, আসলে লেকচার 4 হওয়ার কথা, বাট এটা লেকচার 3। আমি এর আগে লেকচার কাউন্ট করব না, এটা পড়া হয়নি ঠিক মতো। তো আজকে আমরা ডিসকাস করব হচ্ছে পাওয়ার এন্ড টর্ক ইন সিনক্রোনাস জেনারেটর, মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটারস, এবং একটা ম্যাথও করব, সিম্পল একটা ম্যাথ। ফার্স্ট অফ অল এটা অলরেডি আপনাদেরকে আমি আগে এটা দেখাইছি। একটা সিনক্রোনাস জেনারেটর কেন, যে কোনো মেকানিক্যাল ডিভাইস এটার ইনপুট এবং আউটপুট যে পাওয়ারটা আপনি পাবেন ওইটা রেশিও দিয়েই হচ্ছে আপনি এফিশিয়েন্সি বাই করবেন, রাইট? সো আপনি আসলে কতটুকু মেকানিক্যাল পাওয়ারকে সে কনভার্ট করতেছে আলাদা একটা ফর্মে, ইট ক্যান বি ইলেকট্রিক্যাল, এটা হিট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট একটা এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আপনি যে পাঠাচ্ছেন বা নিচ্ছেন, রূপান্তর করছেন, এই রূপান্তরের যে বিষয়টা এটা আসলে ডিপেন্ড করবে বিভিন্ন জিনিসের উপরে। আপনি যেটা ইনপুট দিবেন ওটাই আউটপুট পাবেন, এটা আসলে দুনিয়ার কোনো মেশিনের পক্ষে সম্ভব না। 100% এফিশিয়েন্সি দুনিয়ার কোনো মেশিনের নাই। যদি আপনার ম্যাথে আসে 100% এফিশিয়েন্সি, একটা ভুল। সো কিছু লস কিন্তু থাকে। এখন একটা সিনক্রোনাস জেনারেটরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টেটর, একটা রোটর। এটা হচ্ছে কনস্ট্রাকশনের দুইটা মেইন পার্ট। এখন স্টেটর টাইপে আপনাকে কিছু লস থাকবে এবং আপনার রোটর টাইপ ইয়াতে কিছু লস থাকবে। এই জিনিসগুলো এখানে ভাগ মানে করা হয়েছে। ফার্স্ট অফ অল আপনি দেখেন এখানে পি ইন মানে পাওয়ার যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে টাউ এ পিপি আর হচ্ছে ওমেগা এম। এটা হচ্ছে যেই টর্কটা আপনি অ্যাপ্লাই করেছেন। একটা সিনক্রোনাস জেনারেটর আমি চালাই, এটা আসলে চালানোর জন্য আমি স্টিম টারবাইন মানে প্রাইম মুভারটাকে ঘোরানোর জন্য, প্রাইম মুভার ইট ক্যান বি স্টিম টারবাইন, এটা হতে পারে আপনার ওয়াটার টারবাইন। যদি আমি ওয়াটার হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি, আপনি চাইলে এটা হাত দিয়েও ঘোরাতে পারেন। সো এটা হচ্ছে আপনার ইনপুটের যে টর্ক, সেটা অ্যাপ্লাইড টর্ক সেটা। এখন ওই প্রাইম মুভারটা একটা কৌণিক বেগ থাকবে, যেটা আবার তার ভর বেগ এবং আপনার ভরের সাথে সম্পর্কযুক্ত, ওইটা ওমেগা এম দ্বারা প্রকাশ করা হয়েছে। দুইটার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আপনার ইনপুট পাওয়ার। এখন আপনার এই পোরশনে দেখেন কনভার্সনের আগ পর্যন্ত আপনার এক্সট্রা লসগুলো থাকে। এক্সট্রা লসটা হচ্ছে মানে আনুষঙ্গিক যত লসগুলো থাকতে পারে। ইট ক্যান বি হিট লস, এটা আপনার শব্দজনিত যে লসটা হতে পারে। মনে করেন একটা সিনক্রোনাস জেনারেটর নিঃশব্দে ঘোরে না, ও কিন্তু শব্দ করে। এই যে শব্দ করে, শব্দ কোথা থেকে হচ্ছে? একটা শক্তি তো, একটা শক্তি থেকে আরেকটা শক্তির রূপান্তরিত হইতে শব্দ শক্তি হইল, এটাও একটা লস। এখন এটাকে আপনি ডিফাইন করবেন কি করে? একটা হিট জেনারেট হইতেছে ঘোরার জন্য, আপনি যদি দেখতে পারেন একটা দেখবেন যে জেনারেটর গরম হয়ে আছে। আমি কখনো দেখি না জেনারেটর গরম হয়ে আছে, আমি করতেছি কারণ আপনি ওইটা একটা পাওয়ার প্ল্যান্ট চলতেছে, জেনারেটর হাত দিতে পারবেন ইম্পসিবল। আর যদি আপনি ওভারলুক করে যেতে পারেন আপনার কোনো দেখা যায় না এই একটা লো করতেছে বোঝা যায় এটা আছে। হ্যাঁ, তো এখানে না ডেফিনেটলি আপনি তো এখানে ওই যে থার্মোমিটার দিয়ে কি বলে টিউবার থার্মোমিটার বা সো ইটস ফাইন। সো ওইখানে মনে করেন আপনি হিট যেটা জেনারেট হবে ওগুলো হচ্ছে আপনার এক্সট্রা লস। তারপরে হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসেস হচ্ছে কি রোটরের মধ্যে, উইন্ডিং এর মধ্যে আপনার যে আপনার কুণ্ডলীগুলো আপনার পেঁচাইছেন ওর মধ্যে একটা লস আছে। এবং ফ্রিকশন বলতে বোঝাচ্ছে রোটর আর স্টেটর কানেক্টেড নাই, কিন্তু এখানে কিন্তু পরস্পর কানেক্টেড না থাকার কারণে বিয়ারিং টিয়ারিং যে ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু আপনার কি ঘর্ষণজনিত একটা ক্ষয় হয়, একটা খুব মানে লস হয়, সেটা হচ্ছে আপনার ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসেস। আর কোর লসেস যেটা হচ্ছে আপনি রোটরের মধ্যে একেবারে উইন্ডিং করার আগে যে কোরটা থাকে আয়রনের, ওর তো একটা নিজস্ব লস থাকে, কারণ প্রতিনিয়ত সেই ম্যাগনেটাইজ হচ্ছে। এই হচ্ছে আপনার লস। এই প্রত্যেকটা কথা কিন্তু বইয়ে সুন্দর করে লেখা আছে, আপনারা কিন্তু এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো আপনাকে এই টাইপগুলো সব আজকে দিয়ে দিব, আমাদের পোর্টাল অলরেডি ওপেন হয়ে গেছে, এগুলো সব দিয়ে দিব। আর যাদের হচ্ছে নাই, আমি 3টা ক্লাস আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো এখন এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ইয়া করতে হবে। তারপরে দেখেন স্টেটর পার্টে যাওয়ার পরে সেখানে আপনার আই স্কয়ার আর লসেস হয়। আমরা সাধারণত এই লসটাকে আই স্কয়ার আর লস বলি। হ্যাঁ,
is equal to vi, এখানে আমরা দুইটাকে আইআর দ্বারা ওভারফ্লো খুব সিম্পল, ওটা দিয়ে যখন ইয়া করি তখন আপনার এটা কপার লস হয়ে যায়। শুধুমাত্র ওই যে আপনার স্টেটরের পার্টটুকুতে কারেন্ট যে ফ্লো হচ্ছে লোড কানেক্ট করার কারণে, লোড না কানেক্ট করলে যে লসটা হয় কারেন্ট ফ্লো করার কারণে, সেটা হচ্ছে আপনার কপার লস। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার যে প্রাইম মুভারটা ঘুরতেছে, সে ঘোরার যে একটা এখানে যে হাইটটা, এরপর একেবারে কনভার্সন করার পরে যে হাইটটা, এটা কিন্তু আসলে সেম না, অনেক কমে গেছে। এবং এই প্রত্যেকটা স্টেজে কিন্তু লস হয়েছে, এবং এই লসগুলোকে বাদ দিলে আপনি ইনপুট আউটপুট থেকে যা পাবেন সেটাই হচ্ছে আপনার কি এফিশিয়েন্সি, বা সেটাই হচ্ছে আপনার জেনারেটেড আউটপুট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই ইকুয়েশনগুলো এখানে সুন্দর করে আপনার এখানে বলা আছে, সো এগুলো আপনারা একটু দেখে নিন। যেহেতু থ্রি ফেজের কথা বলা হয়েছে, সেজন্য আপনার কনভার্টেড পাওয়ার 3 ইজ ইকুয়াল টু EA/IA cos গামা। এই গামাটা হচ্ছে আপনার EA আর I এর মধ্যকার যে কোণটা, অ্যাঙ্গেল, সেটা। হ্যাঁ, আর আপনি যদি লাইন ভোল্টেজের আউটপুটের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে পি আউটটা হয়ে যায় √3 VL IL cos θ। এটা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো দিয়ে দিব, বইতেও আছে। হ্যাঁ, বলে দিচ্ছি। এখন এটা হচ্ছে লাইন ভোল্টেজ। আমাকে এটা দেখে পি আউটটা দেখে বলতে পারবেন যে জেনারেটরটা আসলে কানেক্টেড কোন কানেকশনে? থ্রি ফেজ। আমি জানতে চাচ্ছি এটা কি কানেকশন। আচ্ছা বলেন, ইলেকট্রিক্যাল ইয়াতে আপনাকে কানেকশন √3 যেহেতু আছে, এটা Y এটা আছে Y কানেক্টেড। হ্যাঁ, সো আমি বলি ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন বা ইলেকট্রিক্যাল সিস্টেমে 4টা কানেকশনের বাইরে কোনো কানেকশন দেওয়া সম্ভব না, এটা মাথায় রাখবেন, এটা জিজ্ঞেস করুন। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কি কানেকশন দিয়ে ল্যাবে কাজ করছেন, আপনি যদি বলেন লটস অফ কানেকশন, আমরা তো লটস অফ কানেকশনই দিই, জানি না অনেক কানেকশন দিই, লটস অফ কানেকশন বলে কিন্তু হাসাহাসি করে। বাট এনিওয়ে দ্যাটস, ইন্টারভিউ যদি আপনাকে হ্যারাস করতে চায় তাহলে সে হাসবে, আর যদি সে এটা আপনার বোঝে তাহলে সেটা। সো ইন্টারভিউ বোর্ড খুব ইম্পর্টেন্ট। মনে করেন আমাদের দেশে দেখা যায় মানে ইন্টারভিউ হচ্ছে 3টায়, অল্পসে 3টায়, আসলে নিবে 5টায়। এই 2 ঘন্টা কিন্তু আপনার ব্রেন একদম শেষ, আমরা বেশ কনসেন্ট্রেশন করে দেবো। যদি 3টায় বলে 3টার সময় দেখবেন একটা পার্টনার যেটা পাবেন, 5টার সময় ওটা বিকে করো। আচ্ছা এনিওয়ে, তা আপনার 4টা কানেকশন সম্ভব, আমরা তো জানি ডেল্টা আর ওয়াই কানেকশন। হ্যাঁ, সো কি কি কানেকশন সম্ভব দেখি। ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা, তারপরে ওয়াই ডেল্টা ওয়াই। ইলেকট্রিক্যাল সিস্টেমে এর চেয়ে বেশি কানেকশন আপনি দিতে পারবেন না। এই তো আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো ডেফিনেটলি এটা হচ্ছে আউটপুটের সাইডটা, এটা হচ্ছে ওয়াই কানেক্টেড। কারণ ওয়াই কানেক্টেড হইলে আপনার মানে আউটপুট মানে যেটা সেটা হবে V = √3 ওকে। সো এটা V5 হবে না, তাই কি? দেখেন তো কেউ চেক করে। আচ্ছা এনিওয়ে এইটাই রয়েছে। সো এখন আপনি যখন ফেজ কোয়ান্টিটিস চিন্তা করবেন, ফেজ কোয়ান্টিটিস চিন্তা করলে আর কারেন্ট কয়টাই থাকবে? I5 = IL। হ্যাঁ, যখন আপনি ফেজ কোয়ান্টিটির কথা চিন্তা করবেন তখন 3টা ফেজ পাবেন, 3V5 IA cos θ। এই কথাগুলো দেখেন আপনারা, এটা কিন্তু আলেকজান্ডার স্যার বইতে লেখা আছে, এটা আমার না। সো এগুলো বই, সবকিছু বই থেকে, এগুলো কোনো কিছু এই যে বই পড়েছি আগে সেই বই পড়তেছি, এখনো পড়তেছি, মৌজা রাখতে কিন্তু প্রয়োজন ইনশাআল্লাহ। ঠিক আছে, কোরআন শরীফ যেটা পড়ছে সেটা তো পড়তেছি। এই আপনার আলেকজান্ডার সাদিকের বই যেটা আছে সেটাই, এখানে এডিশন চেঞ্জ হবে, ওইটাই পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং খুবই মজার, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। উইদাউট ইঞ্জিনিয়ারিং সায়েন্স বুক ইজ জাস্ট লাইক এ ফিলোসফি, দর্শন বিদ্যা কিছু না। অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়াররা হচ্ছে অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লাই করে। আমরা আসলে মুখস্থ করি, পৃষ্ঠার উপর পৃষ্ঠা মুখস্থ করে ফেলে, না বুঝলে মুখস্থ। এটা আমিও করেছি, যদি বুঝে না গেছি যে বুঝি না বুঝতে। এটা বেশি হয়েছে মাস্টার্সে, কারণ মাস্টার্সের প্রবলেম ছিল যে আমাদের অফিসার ছিল না ফ্যাকাল্টিদের সাথে।
যেতে পারতাম না। আর ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট করছে অফিসার ছিল, মুখস্থ করার প্রয়োজন নেই। আজকে পড়াইছে বুঝি নাই, কালকে স্যারের কাছে গেছে, আর স্যাররা গেলেও খুব খুশি হয়, নোট করে যে এই ছাত্র সবসময় আসে, মানে স্যারের সাথে সম্পর্ক অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, তো ওইটাই। বলেন। ও আপনি কোশ্চেনের জন্য এতক্ষণ মুখে আছেন, বলবেন না? আমি আপনাদেরকে দেখতেছি না। আচ্ছা বলেন। স্যার মেইনলি যেটা হয় বিভিন্ন মেশিনে মানে হিট প্রোডিউস হওয়ার কারণে এনার্জি লস। হ্যাঁ, কিন্তু স্যার হিটারের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? হিটার তো রেজিস্ট্যান্স বাড়ে। আচ্ছা এখন এইখানে লসটা হচ্ছে অন্যরকম। লাইট মানে হ্যাঁ, লাইট হয়। লাইটটা তো আপনি চান না, আপনি আসলে হিট চান, লাইট চান। এখানে শব্দ হয়, শব্দটা আপনি চান না, শব্দ হয়। হ্যাঁ, শব্দ হয়। কানটা নিয়ে দেখবেন, আমার কান কিন্তু ধরে পারে। সেই ক্ষেত্রে যে আপনার ইন্ডাকশন কুকার গুলো আছে বা ওগুলো যেগুলো আছে সেখানে আপনার খুব এফিশিয়েন্ট, এই লসগুলো খুব কম হবে। স্যার ইন্ডাকশন একটা ফ্যানও তো থাকে। একটা প্র্যাকটিক্যালি হ্যাঁ, আমি আসলে এটা আমি আমার কাছে কুকার কখনো আমি দেখি নাই। মানে আমি দেখছি টিভিতে বা এমনি, আর বাসা বাড়িতে দেখলেও হচ্ছে যাদের বাসায় গেস্ট হিসেবে গেছি দেখছি, বাট কাছে যে ধরা হয় না তো। সো ওইখানে আপনার ওইখানে যে লসটা সেগুলো হচ্ছে ওইটা আপনার ওইখানে এক্সপেক্টেড কোনটা হিটটা ওইখানে আর লস না 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 আপনি আপনি দেখেন, আপনি হয়তোবা ওকে 100 ওয়াট এনার্জি খাওয়াচ্ছেন, ও হিট কি 100 ওয়াট দিচ্ছে আপনাকে? 100 ওয়াট দিবে না, হয়তোবা 80 ওয়াট দিচ্ছে বা 70 ওয়াট দিচ্ছে। সো এইটা, তবে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার হিটটা এখানে একটু বেশি প্রডিউস হবে। সেই ক্ষেত্রে এটা আপনারা বলতে পারেন যে একটু এফিশিয়েন্সি ভালো থাকতে পারে। এটা আমরা ইজিলি হিট তো সবচেয়ে রূপান্তরযোগ্য এনার্জি হচ্ছে হিট, নিজে নিজে হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সবচেয়ে, এবং একে আবার রূপান্তর করা সবচেয়ে কঠিন। মানে হিটটাকে আপনি কাজে লাগাবেন, মানে আপনি ফর এক্সাম্পল আপনি মানে হিটকে ইলেকট্রিসিটি করাটা টাফ, আর সবচাইতে ইজিলি কনভার্ট করা যায় ইলেকট্রিসিটি। এই জন্য দেখেন মানে আমরা সবাই চাই যে আসলে আমরা যেন একটা এনার্জি সোর্স নিয়ে কাজ করি, ইলেকট্রিসিটি। আমরা কুকিং সিস্টেমটাও ইলেকট্রিসিটির মধ্যে ইনভলভ করতে চাই, কিন্তু আমাদের বাংলাদেশে এটা সম্ভব না। আমাদের কুকিং কালচারটা অন্যরকম। আমাদের এখানে সোলার নিয়ে অনেক কাজ চলতেছে, সোলার কুকিং মেশিন, এবং ইউআইতে অনেক কাজ হচ্ছে। প্রফেসর স্যার অনেক কাজ করছে এটা নিয়ে, ইউএসএ অনেক কাজ করছে এটার জন্য, বাংলাদেশ গভর্নমেন্টও অনেক কাজ করছে। বাট একটা মানে একটা এখানে দেখা ছিল যে আসলে আমাদের কুকিং হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আপনি যদি সোলারে রান্না করতে চান, আপনাকে চেষ্টা করতে হবে 3টা থেকে 4টার মধ্যে রান্না শেষ করতে। পারবেন আপনি? রাইটের বেলা রাইট 11টার সময় আগে জ্বালা রাখবেন অনেক গ্যাস। আমি সবসময় আমার আম্মাকে দেখতাম এই আপনার ইয়ার সময় গ্যাসটা একটু বৃষ্টির সময় বা শীতের সময় আমি ওরা বলতাম একদিন এমন সময় আসবে যে মিটার চলে আসবে, আম্মা এটা এখন তাহলে আমি বলার কারণে না, এটা তো হওয়া উচিত। জি স্যার, আপনার একটা রিসোর্স নষ্ট করতে হবে, এটা যে কেউ ডেফিনেটলি আসলে এটা তো আর নষ্ট করতে চায় না। স্যার আগে কিন্তু সবাই এখন জ্বালাই রাখছেন আমার বাসায়। না এখন যখন এটা আপনি যখন এটা পে করবেন প্রিপেইড তখন আর জ্বালাবেন না, কিন্তু যখন আপনি ফিক্স টাকা দিবেন 1000 টাকা, জি স্যার, এলপিজি তো স্যার কেউ জ্বালা রাখে না, এলপিজি কেউ জ্বালায় না। চাল গ্যাস পাইলে স্যার জ্বালা। আমাদের কাছে স্যার 20 টাকা দিয়ে যেমন 1080 টাকা এখন দিই। এইজন্য সবাই স্যার জ্বালাই রাখে। এইজন্য ফিক্স থেকে গভর্নমেন্ট বের আসছে। আচ্ছা এনিওয়ে, আমরা কোত্থেকে কই চলে যাই দেখছেন, আমাদের কিন্তু ডাইভার্ট করা খুব ইজি বলে ফেলতে। আচ্ছা এরপরে দেখেন রিঅ্যাকটিভ পাওয়ার আউটপুট ক্যান বি এক্সপ্রেসড ইন লাইন কোয়ান্টিটিস, একই জিনিস যেটা হচ্ছে আপনার মানে রিয়েল পাওয়ারের ক্ষেত্রে cos থিটা, রিঅ্যাকটিভ হচ্ছে sin থিটা। ওকে, রিঅ্যাকটিভ পাওয়ারটা কি এটা কিন্তু জিজ্ঞেস করা অনেক সময় ভাইবা করে স্টুডেন্ট পারে। ঠিক আছে, রিঅ্যাকটিভ পাওয়ারটা কি? রিঅ্যাকটিভ পাওয়ার ইজ আ ভেরি এসেনশিয়াল পাওয়ার। এটা অনেকে আমরা মনে করি লস, অনেকে বলে যে কফির মধ্যে, মানে আমি একটু হালাল এক্সাম্পল দিচ্ছি, অনেকে বিয়ারেরটা আমি হালাল এক্সাম্পল দিচ্ছি। কফির মাঝে উপরে আপনার ফেনা থাকে, ওই ফেনাটুকুটা হচ্ছে আসলে রিঅ্যাকটিভ পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে একটা পাওয়ার ফ্যাক্টরের উপর একটা লেকচার স্লাইড শেয়ার করব, হ্যাঁ ওটা আমি এমনি ডেমোর জন্য বানাই, মানে অনেক সময় প্রেজেন্ট করি। আচ্ছা ওটা দেখাবো না আপনাদেরকে। তো ওইখানে দেখা যায়
যে আপনার একটা কফি যদি আপনাকে দেয়, যদি উপরে ফোম থাকে আপনার একটু ভালো লাগবে, আসলে ফোমের উপরে একদম লাভ দিতে ওয়াইফ নিয়ে যাবেন যখন অন্য কেউ গেলে হবে না। তো ওই লাভটা দিয়ে দিতে যখন করবেন না, ওই লাভ যখন দিয়ে দিবে ওটা দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগে। এখন ফোমের একটা কোয়ান্টিটি থাকতে হবে, মেইনটেইন করতে হবে। এখন আপনি যদি ফোম বেশি দিয়ে দেন আপনার খায় শান্তি পাবেন না। তো রিঅ্যাক্টিভ পাওয়ার একটা সাফিশিয়েন্ট অ্যামাউন্ট পর্যন্ত এটা অ্যালাউ করে, এটা সিস্টেমকে ভালো রাখবে। বাট যখন এটা হচ্ছে বেশি হয়ে যাবে তখন আপনার কি ফেনার পরিমাণ বেশি আর কফির পরিমাণ কম, মানে ভেজালটা বেশি হয়ে গেল আর আসলে আসল কাজ হচ্ছে না। কারণ আপনার মোটর যে ঘুরতেছে সে কি পাওয়ার নিচ্ছে, সে হচ্ছে রিয়েল পাওয়ার নিচ্ছে, কিন্তু এই মোটর ঘোরার জন্য, ট্রান্সফরমার কাজ করার জন্য একটা ম্যাগনেটাইজিং ফিল্ড তৈরি করতে হয়, একটা ম্যাগনেটাইজিং কারেন্ট তৈরি করতে হয়। এটা কিন্তু রিয়েল পাওয়ার দিয়ে সম্ভব না, এটা কিন্তু বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। সো রিঅ্যাক্টিভ পাওয়ার না থাকলে তখন কিন্তু এইগুলো কাজ করবে না। সো রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ভেরি এসেনশিয়াল। আমরা একটা সময় মনে করতাম, মানে আমি মনে করতাম দরকার নেই, বাট এটা খুব ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ার খুবই দরকার। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার যদি আবার খুব বেশি বেড়ে যায় সিস্টেমের মধ্যে, তখন আপনার প্রবলেম হয় যে আপনার রিসিভিং এন্ডের যে ভোল্টেজ সেটা আবার সেন্ডিং এর থেকে বেশি হয়ে যাবে। এটা পাওয়ার সিস্টেমের কথা না। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার দেখে এটা বললাম, অনেক সময় এটা জিজ্ঞেস করে যে রিঅ্যাক্টিভ পাওয়ার, সো এটা বলতে হবে তখন। আমরা যেটা শিখবেন ভালো করে শিখবেন। স্যার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মানে ট্রান্সফরমার স্যার জেনারেটর আর স্যার হচ্ছে 3 ফেজ জেনারেটর। আমরা যে স্যার যে বিভিন্ন বাসা বাড়িতে স্যার যখন ছাদ ঢালাই দেয় হচ্ছে একটা জেনারেটর নিয়ে আসে, ওটা তো স্যার সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ আমি কখনো ওইটা অনুধাবন করি না স্যার আমি যতটুকু আপনি কি আপনার দেখছেন কয়টা তার বের হয়? স্যার দুই ফেজ তাই সিঙ্গেল সিঙ্গেল ফেজ। এখন স্যার মানে এই সাইজের মতো স্যার 3 ফেজ জেনারেটর হয়, তাহলে শুধুমাত্র কি উইন্ডিং এর কারণে 3 ফেজ আর পোলের মানে স্যার পোল না, আপনার ওইখানে ওই যে উইন্ডিং যেটা আমি আপনাকে আগে দেখাইছিলাম যে এরকম গোল, হ্যাঁ ওখানে কিন্তু পোল কিন্তু দুইটাই ছিল, হ্যাঁ বাট ওই যে এখানে এই যে এটা ছিল দুইটা, এটা ডেফিনেট হচ্ছে উইন্ডিং এর কারণে। হ্যাঁ উইন্ডিং এর কারণে ওইখানে জাস্ট আপনার একটা সিঙ্গেল ফেজে এই যে এরকম আছে, জাস্ট এই এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার। স্যার তারপর স্যার আমরা যে নরমাল যে ডিসি মোটরগুলো ইউজ করি ওইটা স্যার আমরা যখন রিভার্স মানে আমরা তো ইলেকট্রিক পাওয়ার দিয়ে দেখা যাচ্ছে মেকানিক্যাল পাওয়ার, আমরা মেকানিক্যাল পাওয়ার দিয়ে যদি এটা ঘুরে তাহলে স্যার একটা ইলেকট্রিসিটি পাওয়া যায়। আমি কখনো দেখি স্যার ছোট মোটর তাহলে স্যার ডিসি পাওয়ার পাওয়া যায় স্যার। এখন আমরা তো স্যার এই যে আরেকটা আছে স্যার 3 ফেজ ডিসি মোটর, বিএলডিসি মোটর যেটা আছে ডিএলডিসি 3 ফেজ। এখন স্যার ওইটা ঘুরে লেগে স্যার 3 ফেজ এটা কি বলছেন ডিএলডিসি ডিএলডিসি ব্রাশলেস ডিসি। হ্যাঁ ব্রাশলেস, হ্যাঁ জি স্যার ওইটা তো স্যার 3 ফেজ। আমি কখনো দেখিনি, আপনি দেখেন যদি করা যায় তো ভালো, কিন্তু এটা আসলে সিঙ্গেল ফেজটা করা যায় এটা জানেন স্যার 3 ফেজটা সিঙ্গেল ফেজ যদি হয় 3 ফেজ হবে উইন্ডিং তো বাবা সিঙ্গেল যেটা এটা ওদের এই সব যা হবে অন্য রিপারেশন করে সিঙ্গেল যেটা হবে তৃতীয় হবে বেশি হবে। স্যার বেশি হলে স্যার সমস্যা না, আমাদের যখন কম লাগে তখন বেশি সাপ্লাই তখন ওরকম করে আপনি আরে যেমন দেখেন সিঙ্গেল ফেজ আছে হয়ে গেছে স্যার যে কিল ফেজও আমরা সিঙ্গেল ফেজ হিসেবে না না আপনি জিনিসটা কনসেপ্ট কি তারের কথা চিন্তা করেন, এই হচ্ছে এবিসি, হ্যাঁ এটা হচ্ছে একটা নিউট্রাল, ডেফিনেটলি ওয়াইট যেহেতু নিউট্রাল আমি বলে দিচ্ছি একটা ফেজ মানে এই যে ভিএএন এটা হচ্ছে একটা তো আপনি তখন এভাবে নেবেন। এখন যেখানে আপনার সিঙ্গেল ফেজের হয় সেখানে আপনি 3 ফেজ কেন দিবেন, কারণ আপনার তো দুটো উইন্ডিং আপনার মেশিনের কস্ট ইয়াটাই নষ্ট হয়ে গেছে। বাট যখন আপনার অধিক লোড কানেক্ট করতে হয় একটার উপর আমি প্রেসার দিতে যাচ্ছি না, কারণ যদি আমার ভোল্টেজ সেম থাকে আমার কারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে, প্যারালালে কিন্তু কারেন্ট ব্যবহার করছি সেই ক্ষেত্রে এটাকে আমরা মাল্টিপল ফেজ ব্যবহার করতে পারি। মাল্টিপল ফেজকে 3 ফেজকে আমরা মাল্টিপল ফেজ। আচ্ছা এইখানে একটা সিম্পলিফাইড ফেজর ডায়াগ্রাম দেখেন, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে ইগনোর, এটা কিন্তু অনেক সময় এক্সামে দিয়ে দেওয়া হয়। সো আগেরটার মতোই খেয়াল করে দেখেন, আগে যেরকম ফেজর ডায়াগ্রাম দেখাইছি ওই একই জিনিস। আগেরটা যদি আমি একটু দেখাই, ডায়াগ্রামগুলো কেন কি মানে তিন কোণা কেন ত্রিভুজ করে না এটা হচ্ছে এরকমই হবে, কারণ হচ্ছে দেখেন এই মানে এখন যদি আপনি এটাকে বলেন এভাবে না করে আমি এইভাবে করবো তাইলেও একই এরকমই হবে, যেরকমই হবে। দেখেন খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল আমি এটা ধরলাম V5 এদিক দিয়ে যাবে,
এখন যেহেতু আপনার এটা হচ্ছে আপনার সিম্পলিফাইড আর রেজিস্ট্যান্স হচ্ছে ইগনোর এবং ডেফিনেটলি এটা কি ল্যাগিং, তাহলে এটার v5 এর ল্যাগ মানে কি? তাহলে i এর দিক দিয়ে যাবে, i এর দিক দিয়ে যাবে। এখন i এর দিক দিয়ে যাওয়া মানে কি? তাহলে হচ্ছে আমার তো ইয়াটা ওই দিক দিয়ে যাওয়ার কথা, i আর a। আপনি চিন্তা করে দেখেন এই এরকম একটা ইয়া চিন্তা করে দেখেন, এটা কি ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? খুবই সিম্পল। কিন্তু দেখেন আপনাকে বলা হয়েছে কি আর এ ইগনোর, আর এ হচ্ছে 0, আর এ 0 থাকলে কি i এ আর এ তো কি এটা তো i এ টাইমস 0, 0ই তো, তাই না? তো 0 যদি হয়ে যায় তাহলে তো এটার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন ডাইরেক্ট এটার আমার পারপেন্ডিকুলার কি হবে? মোটামুটি পারপেন্ডিকুলার, একেবারে ইয়া না, একটু অ্যাঙ্গেল হবে। এটা হচ্ছে আপনার কি i a xs, ঠিক আছে? মানে j xs, j i a xs, তারপরে কি এটাকে জাস্ট ভেক্টর সাম করে দেন a। আপনি চাইলে এরকম দিতে পারেন, সব সময় এরকম ভাবে এটা মুখস্থ প্রয়োজন না, আপনি চাইলে এরকম দিতে পারেন, আবার এরকম। সো এটা হচ্ছে আপনার ফেজর ডায়াগ্রাম, সিম্পলিফাইড ফেজর ডায়াগ্রাম উইথ আর্মেচার রেজিস্ট্যান্স ইগনোর। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দিয়ে দিব। এবং এই যে এখানে এইটার সাথে এটা কেন ইম্পর্টেন্ট এটা আসছে। আচ্ছা, একটা সিস্টেম যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি এই ডায়াগ্রাম থেকে আপনি একটা কথা সিম্পলি এখানে পান, সেটা হচ্ছে EA sin, এটাকে আমি ডেল্টা ই বলি, আমি জানি এটাকে কি বলে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা, এটা কি ডেল? এটা থিটা, এটা গামা, ছোট ভার্সন আর ইন্টিগ্রেট। আচ্ছা, ভেরি গুড। x এর দেখে আপনারা অনেক কিছু জানেন। না না না, এটা সত্যি কথা, আমি প্রশংসা করে বলছি। আপনারা আমি কারো মত করি না, প্রশংসা বেশি হয়েছে অনেকে মনে করে যে আচ্ছা। সো এখন এখান থেকে ইজিলি আপনি i বের করতে পারবেন না? আচ্ছা, এর আগে তো ইনশাআল্লাহ বলছেন EA sin del বা ইকুয়াল টু xs i cos θ, এটা কিভাবে আসছে জানেন? এইটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে বাইর করতে হবে। এই যে দেখেন এখানে বর্ধিত করলাম, বর্ধিত করার পর এখানে থিটা আসলো, হ্যাঁ, এবং এই বাহুগুলোকে এইভাবে রিপ্লেসমেন্ট করে আমরা কি জানি সাগরে লবণ আছে এরকম হবে না, sin লম্ব বাই অতিভুজ, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করে এটা আসছে, ঠিক আছে? সো এরপরে দেখেন আমি জাস্ট এখান থেকে i cos θ টা নিচ্ছি। যেমন আপনি যদি এটা এভাবে চিন্তা করেন, মানে যদি আপনি এটা এইভাবে চিন্তা করেন স্যার রিয়েল পাওয়ারের সাথে স্যার আপনারা এটা বাকিটা করে নেবেন নিজেরা। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কিভাবে আসছে। cos θ is equal to xs ia ea sin কপরে বুঝাছে আমি এইভাবেই বলছি cos is equal to ভূমি বাই অতিভুজ। আমি ইউনিভার্সিটিতে একবার আমাদের স্যার আমাকে একবার বলছে যে এখন স্কুলের মতো বললে হবে, কিন্তু মন থাকে না কি করব, ঠিক আছে? সো এইটাকে আপনি ইয়া করে এভাবে লিখতে পারেন। তো এখন সিম্পলি আপনি দেখেন i এর cos θ আপনি বের করতে পারেন না, সেটা হবে কি EA sin del is equal to xs, হয়ে গেল? এর মান হলো এখানে কোনো কিছুর মান দেওয়া থাকে, এটা তো জেনারেল। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন এই যে এটা চলে আসলো, আসার পরে এখন আমি কনভার্সন যে করছি, এই দেখেন পাওয়ার ফ্লো গ্রাফটা দেখেন, ওইটা কি p √3 VL IL cos θ, তাই না? এবং আমি এটাকে আবার ডাইরেক্ট লিখতে পারছি, দেখেন এখানে যখন আমি ফেজের কথা চিন্তা করছি,
যখন আমি শুধুমাত্র ফেজের কথা চিন্তা করতেছি, কনসিডারিং ফেজ কোয়ান্টিটিস, কনসিডারিং ফেজ কোয়ান্টিটিস, এটা কি আসে? P out is equal to 3 V phi IA cos theta। এটা বুঝতে পারছেন? √3 VL থেকে কিভাবে 3 V phi লিখছি? 3 ফেজের কথা, তিনটা ফেজ না, আমি তো পুরোটা আউটপুট যখন চিন্তা করছি, আমি তো বলতেছি না যে আমার একটা ফেজ, 3 ফেজ কোয়ান্টিটিস কথা বলছি। এটা বুঝাই না ইচ ফেজ হলে কিন্তু 3 বার হয়ে যাবে। তো আমার 3 ফেজ হচ্ছে পুরোটা ওভারঅল আউটপুটটা আমার দরকার। তো সেই ক্ষেত্রে IA cos theta কি আসছে? এখান থেকে আসছে না? এখানে IA cos theta বসাই দেন। আপনাদেরকে বুঝতে হবে, না বুঝলে প্রয়োজনে এখানেই পড়াবেন, বুঝতে হবে। না বুঝা টানা মুখস্থ করবেন, পরে ভুলে যাবেন। এটা একটা মনে রাখেন, কারণ হচ্ছে দেখেন 4 বছর পরে বের হয়ে ওই চাকরির পরীক্ষা দিতে গেলে সিনক্রোনাস জেনারেটর পড়া লাগবে। যদি উল্কা সেল এগুলোর পরীক্ষা দেন তখন ডায়োড, বিজেটি, মস এগুলো পড়তে হবে। এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে এগুলাই বলবে। ওরা হচ্ছে বেসিকটা, মানে ওরা হচ্ছে একদম মানে গরু গাধা নিতে চায়। ওরা হচ্ছে বেসিক যাদের কনসেপ্ট আছে ওরা শেখাবে। কোম্পানির মতো বাংলাদেশের কোন ইউনিভার্সিটি পড়ায় না, ইভেন দুনিয়ার কোন ইউনিভার্সিটি। এটা এখন যদি বাংলাদেশের দোষ দিলে হবে। আমরা কারিকুলাম কার ফলো করি? ফর এক্সাম্পল বললাম বইটা ফলো করে, কত বেশি ফলো করে। তো আসলে ইন্ডাস্ট্রি আপনাকে ইন্ডাস্ট্রির মতো করে নেই। আমাদের এখানে আমরা পিএলসি শিখাই কিভাবে বেসিক ইনপুট আউটপুট আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে ওইটা তো এত রিগোরাস ভাবে আমরা শিখছি না। কিন্তু আপনাকে যদি বলা হয় পিএলসি কাজ করছেন, হ্যাঁ আমি পারি। এই তো আমরা হচ্ছে আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো, তো এই জিনিস বেসিক যদি আপনি মুখস্থ করেন তাহলে তো জায়গা মতো আটকে যাবে। আচ্ছা, তো এখন 3 V phi IA cos theta এখন EA sin del over xs, ঠিক আছে? সো এটা আমি এখানে পাইলাম, জাস্ট এটা এখানে বসাই দিলাম। সো এখন আপনি এটা ইজিলি তাহলে লিখতে পারেন বইয়ের মতো করে 3 V phi EA ডিভাইডেড বাই xs, এখানে sin del। এতটুকু লেখেন, এতটুকু জাস্ট লেখেন না, মানে বোঝার চেষ্টা করেন। আপনারা এখান থেকে দেখেন, এটা বইয়ে তো থাকবে, সমস্যা নাই। এই যে বইয়ের পুরোটা আছে, আপনারা এই বইটা চ্যাপম্যানের বইটা হচ্ছে পিডিএফ পাওয়া যাবে, ডাউনলোড করে নেবেন। আর যদি কেউ না পারেন তাহলে বলবেন, আমি পোর্টালে আপলোড করে দেব। একদম ইজি। আচ্ছা, দিয়ে দেন আপলোড করে। নিজে আপনি বুঝতে একটু ফেরা হবে পোর্টালে না আপলোড হবে না স্যার, একটা না স্যার লিমিটেশন আছে স্যার। স্যার ড্রাইভ করে দিতে পারবেন না, হয়ে যাবে। আমি তো ওটা করব না, আমি ওই যে আপনার ফাইল সাইজ ইয়ে করে দিব, কমাই দিব, জি কনভার্ট করে আমাদের যেগুলো জিপো করা যায়, কনভার্ট করা যায়। মানে কনভার্ট করতে বোঝাচ্ছি যে গ্রেড কমাই দেওয়া যায়। মনে করেন আমার এটা এখন হাই কোয়ালিটি আছে, আমি আপনাকে মিডিয়াম দিব, মিডিয়াম দিলে হয়তো বা সেটা 25 এরকম চলে আসবে, 25 এরকম 25 এমবি। একটা বই কিন্তু এত বেশি না, 25 এমবি তো দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমাকে এই ইকুয়েশনটা দেখে বলেন তো এটার অপারেটিংটা কি হবে। আমি এখানে অনেক কথা বলবো যেটা হচ্ছে এখানে লেখা নাই কিন্তু বইতে আছে লেখা। একটা কথা আমি বানায় বলি, বই থেকে বলি, তো এগুলো হচ্ছে বই থেকে দেখবেন। এখানে এই যে এই ইকুয়েশনটা দেখে বলেন তো আমাকে, এই ইকুয়েশনটা কোন অ্যাঙ্গেলের জন্য ম্যাক্সিমাম আপনাকে ইয়া দিবে, এফিশিয়েন্সি দিবে। লেখা আছে ওই জায়গায়, আপনার ওই জায়গায় 90 ডিগ্রির জন্য 90 ডিগ্রি তো বলছে। এটা স্যার এমনি sin 90 মান হয়। হ্যাঁ, sin 90 ডিগ্রিতে কত? 1। 90 ডিগ্রিতে এটা 1 হয়ে যাবে, তাই না? এতে বেশি তো ভ্যালু হয় না। হ্যাঁ, কিন্তু আসলে এই 90 ডিগ্রিতে যখন ডেল্টা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখনই আপনার একটা সিনক্রোনাস মেশিন সর্বোচ্চ আউটপুট দিবে। তখন একটা সিনক্রোনাস মেশিন
সর্বোচ্চ আউটপুট দিবে, আর এর জন্য এই সর্বোচ্চ আউটপুট দিতে পারার যে ইকুয়েশনটাকে এটাকে বলা হয় স্ট্যাটিক অ্যাবিলিটি লিমিট। সেটি না ভুল বলছি? So theta is sorry, height is 90 degree or gain হ্যাঁ, possible. স্ট্যাটিক স্ট্যাবিলিটি লিমিট, এই ইকুয়েশনটাকে বলা হয় স্ট্যাটিক স্ট্যাবিলিটি লিমিট। আরেকবার বলেন বাবা কোশ্চেনটা ধরে নিন, বলেন। Suppose sir যে theta এর মান যে 90 degree ফাইন আছে, এটা কি sin 90 degree gain করতে পারবে? না, প্র্যাকটিক্যালি যে জেনারেটরগুলো কাজ করে 15 to 20, এই 15 20 তো মানে কি বুঝেন? আপনার তো অনেক কম, অনেক কম। একটা গাড়ির ইঞ্জিন কত আর আউটপুট দেয়? 30-33% ম্যাক্স। কত লস চিন্তার বাইরে। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা সিনক্রোনাস জেনারেটরের মডেল আমাদেরকে প্যারামিটারটাকে মডেলিং করতে হবে। একটা সিনক্রোনাস জেনারেটরের মডেলিং যদি আপনি করতে চান, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে এই অ্যাক্সেসটা বের করা। অ্যাক্সেসটাকে বের করতে পারলে, আপনি যদি রিঅ্যাকট্যান্সটাকে বের করতে পারেন, বাকি সব কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো এখানে দেখেন যে আমি প্যারামিটারের কথাগুলো বলছি, সেখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, the equivalent circuit of a synchronous generator that has been derived contains already এটা বলা আছে আর কি, three quantities that must be determined in order to completely describe the behavior of a real synchronous generator. তিনটা প্যারামিটার আপনাকে জানতে হবে, রিঅ্যাকট্যান্স জানতে হবে, রেজিস্ট্যান্স জানতে হবে, এবং the relationship between field current and flux. flux মানেই তো যে ফ্লাক্সটা জেনারেট করতেছেন ওইটাই তো ইনডিউস হচ্ছে ভোল্টেজ, তার মানে কি ফিল্ড কারেন্ট এবং তার মানে তিনটা প্যারামিটার যদি জানেন, এবং আইএফ এর মধ্যকার একটা সম্পর্ক, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আর, এবং নাম্বার 3 হচ্ছে এক্সএস। এই সো দা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, দা আর্মেচার রেজিস্ট্যান্স, এখানে দেওয়া আছে আর এ এক্সএস। আপনারা চাইলে শর্ট করে এই 1 2 3 দিয়ে লিখে নিতে পারেন, জাস্ট এই চারটা প্যারামিটার বা তিনটা প্যারামিটার। there is a reiteration on this. এই তিনটা জিনিস জানলে আপনি একটা রিয়েল সিনক্রোনাস জেনারেটরের মডেল মানে প্যারামিটারগুলোকে মডেলিং করতে পারবেন। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন and IF, field current and the induced voltage, the synchronous reactance and the armature resistance. জহির, আপনার কি বাইরে যাওয়া লাগবে? আপনি গেলে যখন খুশি চলে যাবেন, সমস্যা নেই, মানে সংকোচ করবেন। ঠিক আছে, এইটা পুরোটা লেখা দরকার নাই তো, জাস্ট 1 দিয়ে রিলেশনশিপ বিটুইন আইএ আর হচ্ছে এক্সএস আর এই আর 2 দিয়ে এক্সএস 3 দিয়ে আর, জাস্ট তিনটা জিনিস। কত মেগাওয়াট মিটার? আচ্ছা, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, মানে হাইস্ট সেল লাইন করতে আমি হাইস্ট তো বলতে পারবো না বাবা। আমি প্রশাসনে ছিলাম, এরকম আপনার জেনারেটর ছিল 200 মেগাওয়াট করে। সাইজটা কত বড়? সাইজ অনেক বড়, মানে এখন হাত দিয়ে কেন দেখেন, অনেক বড়। আমরা যে অ্যাপ্লিকেশন ওখানে স্যার ষোলোটা ছিল স্যার। এগুলো কিন্তু ইঞ্জিন, জি স্যার, ওটা গ্যাস ইঞ্জিন। ইঞ্জিন এগুলো কিন্তু synchronous না। তো স্যার সেই আবার এটা কি গ্যাসের ছিল? এটা কি পাওয়ার প্ল্যান্ট ছিল? স্যার রিজিয়ন রিজার্ভ স্যার 108 মেগাওয়াট। স্যার আপনিও তো রিজার্ভ না সাপ্লাই রিজেন ওরা কি ওই আপনার এইচএফও দিয়ে করে নাকি গ্যাস দিয়ে? গ্যাস গ্যাস দিয়ে কি ইঞ্জিন চালায়? আগে স্যার ইঞ্জিন চালায়, পরে রিজেন
স্যার এবং প্রসেসর গ্যাসের পাইপ আছে মানে ওটা যে সিনক্রোনাস চালায় সিনক্রোনাস চালায় কিনা স্যার না না ওটা হচ্ছে কতগুলো জেনারেটর কেন টোটাল হচ্ছে স্যার 16 8টা 16 তাহলে একটা কত এরকম থাকে এরকম 3 মেগাওয়াট বা যেমন আমি এর আগে ওই এগ্রি বলতে এই ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টে যখন গেছিলাম ওদের পাশে আপনার যে এগ্রিকো আপনার আইপিপি ওদের এরকম 200টা কন্টেইনার ছিল 200টা কন্টেইনার এখন এক একটা কন্টেইনার 1 মেগাওয়াট করে পাওয়ার জেনারেট করে মানে কন্টেইনারের মধ্যে সব সেটা ওটা স্যার টোটাল স্যার 108 মেগাওয়াট 200টা মানে কি 200টা কন্টেইনার 200 মেগাওয়াট আর 200টা ওরা চালায় না যখন যেটা রিকোয়ারমেন্ট সেটা চালায় আর ওরা ক্যাপাসিটি চার্জ পায় মানে বসে থাকলে একটা চার্জ পায় এগুলো হচ্ছে বেশি দরকার হয় আপনার ওই বেস লোডটা মেইনটেইন করা হচ্ছে আপনার বড় বড় পাওয়ার প্ল্যান্ট পিক ডিমান্ড যখন চলে আসে হুট করে তখন হচ্ছে পুরো 3 দিন ওই 1 মিনিট বলে ভাই 5 মিনিটের মধ্যে চালায় দেন 5 মিনিটের মধ্যে চালাবে আপনি যদি ঘোড়াশালের পাওয়ার স্টেশনে বলেন যে ভাইয়া 5 মিনিট চালাবো মানে কি বলছেন সম্ভব হয়ে যায় মিনিমাম অনেক ক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা লাগবে স্টার্ট কত বিশাল একটা এরিয়া স্টার্টিং কিছু না কত কিছু হইতে পারে কিছু maintain করতে হবে। আপনাকে বয়লারে পানি যেতে হবে গ্যাস আসতে হবে তারপরে হচ্ছে পুরাটা ফার্নেসকে আপনাকে ঠিক করতে হবে স্টিম জেনারেট করতে হবে স্টিম জেনারেট করার পরে সেই স্টিমটাকে আপনাকে ম্যাচিউর করতে হবে স্টিম কিন্তু ম্যাচিউর করতে হবে স্টিম হইলো আর ছেড়ে দিলে স্যার আমার একটা মানে এক কোশ্চেন করতে পরে যতদিন এগুলো পাওয়ার প্ল্যান্টে যাবে না পরেই বললো জানবে ময়লা আবর্জনা ভরে গেছে এনে আছে আমরা এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে গেছি দেখেন যত ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দেখেন মানে এই ইঞ্জিন বাদে যেমন আপনি গ্যাস দিয়ে ইঞ্জিন চালাইতেছেন ইঞ্জিন যে চলতেছে ইঞ্জিনের কাজ ওই প্রাইম মুভারটা কি ঘোরানো তাই না প্রাইম মুভার ঘোরাবে বাকি কাজ সিনক্রোনাস জেনারেটর তার মানে ওইটাই ওই রেজাল্টেরও সিনক্রোনাস জেনারেটর পাওয়ার প্ল্যান্টে কিন্তু সিনক্রোনাস মোস্ট অফ দ্যাট এখন একটা জেনারেটরের ক্যাপাসিটি 100 হতে পারে 200 হতে পারে কথা বুঝতে পারছেন সো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আপনি 1 মেগাওয়াট করতে পারেন স্যার সাপোজ আমার কাছে একটা জেনারেটর আছে স্যার যত আমি বলি যত ছোট হবে তত কি হবে ক্যাপাসিটি কম হবে স্যার আমার কাছে একটা সিনক্রোনাস জেনারেটর আছে সাপোজ স্যার এটা হচ্ছে মানে 1000 আরপিএম এর আমি যেই মানে বাহির থেকে যে ইঞ্জিন দিয়ে এটা প্রাইম মুভারকে স্যার ঘোরাবো ওইটার প্রতি স্যার 1000 আরপিএম এ দিতে হবে হ্যাঁ স্যার ওইটা যদি কোনো সাপোজ স্যার আমার এটা মানে 1000 টাচ করতে পারতেছে না বা এটার আশেপাশে আছে 900 আছে 800 আছে তাহলে কি স্যার আমার আউটপুটে আসলে এখানে প্রাইম মুভারটা কি ও ঘুরবে ঠিক আছে কিন্তু ও সিনক্রোনাস জেনারেটর সিঙ্ক হবে কিন্তু ওই স্পিড গ্রিডের যে ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সি ও যদি দেখেন 600 তেই হচ্ছে সাধারণত জানি না 600 না 3600 3000 দেখালাম না পরে যখন 3000 ও যদি 3200 তে করলো 3000 এ সিঙ্ক হচ্ছে ওরা আর 3000 এ সেপারেট চিন্তা করি স্যার মানে এখানে সেপারেশন এটা কানেক্ট এখানে সেপারেশন তখন আপনাদের অ্যাডজাস্ট করে দিতে ওই সিঙ্ক মানে হচ্ছে সিঙ্ক করতে হবে তাহলে তো ওর কনসেপ্ট কি আছে ওর যতটুকু ঘোরার জন্য সিঙ্ক বা যদি না হয় তার মানে সিস্টেম এখানে এখন আমি বলি ফর এক্সাম্পল আপনি বলেন স্যার 50 হার্টজ তো 50 হার্টজে কিভাবে হবে দেখেন তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না যে আমার 50 কে ম্যাচ করতে হবে কিন্তু 50 কে ম্যাচ যত কম ডেভিয়েশন রাখা যায় যত কম ডেভিয়েশন যদি মনে করেন ও আর ওই যে ইঞ্জিনটা সে হয়তো বা 1000 এর উপর ঘুরতে পারে না অথচ 12 মিনিটে 50 হার্টজ ফর এক্সাম্পল কিন্তু ওর ম্যাক্স 1000 ওর 1000 এর প্রাইম মুভার এখন ওরও আপনার এরকম ডেফিনেটলি ওরও আপনার ওরকম ভাবে ঘুরাইতে হবে আপনি যদি ইঞ্জিনকে পাওয়ার না দেন তাহলে তো ওর তো কিছু পাবে বাট সিঙ্ক্রোনাস জেনারেটর সিঙ্ক করার ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে
ঘোরাবে আপনি টারবাইনে গতিটা নিয়ে করতে পারছেন টারবাইন সব ছেড়ে দিবেন আবার 19-20 ফর এক্সাম্পল 3000 জায়গায় 3050 করতেছে সেটা আচ্ছা ঠিক আছে খেয়াল করে দেখেন আচ্ছা হ্যাঁ এখন প্রথম যে প্যারামিটারটা সেটা দেখেন আপনাকে এক্সেস এর এটা বের করতে হলে আপনাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স টেস্টটা করতে হবে এটাকে ওসিসি টেস্ট বলে খুব ইম্পর্টেন্ট বইতে এই ডায়াগ্রামটা নাই ওখানে জাস্ট শুধু ডান পাশে এটা দেওয়া আছে বাম পাশেটা দেওয়া নাই সেটা আপনারা এখন আঁকতে চাইলে আঁকতে পারেন দরকার নাই আঁকা এটা আমি দিয়ে দিব তো আঁকার প্রয়োজন নাই এটা বাম পাশে দেখেন যখন আপনি একটা সিনক্রোনাস জেনারেটরকে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এর আওতায় নিয়ে এসে টেস্ট করবেন তখন হচ্ছে আপনাকে দেখেন এই সাপ্লাই সাইড এটা হচ্ছে ডিসি সাপ্লাই এটা হচ্ছে রোটর সাইডে আপনি সাপ্লাই দিবেন ডিসি এক্সাইটেশন যেটা বলে আপনার আর্মেচার ওয়াইন্ডিং মানে স্টেটর সাইডে কিন্তু কোনো কানেকশন নাই নাথিং এখানে যা শুধু কি আছে আরওয়াইবি তাই না আরওয়াইবি তিনটা ফেজ কানেকশন এখানে দেওয়া আছে শুধু ভোল্টেজ আপনি ওপেন সার্কিট ভোল্টেজ টেস্ট করবেন বের করবেন ভিওসি এখন আপনি খেয়াল করে দেখেন যখন আপনার ফিল্ড কারেন্ট বাড়তেছে এখানে দেখেন আমার দিকে না ফিল্ড কারেন্ট যখন বাড়তেছে বাড়তে 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 একটা পর্যায়ে এখানে আসার পরে এটা স্যাচুরেট হয়ে গেছে হ্যাঁ সো অনেক একটা পোরশন পর্যন্ত এটা হচ্ছে লিনিয়ারলি কাজ করে যখন আপনার আইএফ বাড়ে আপনার কি বাড়ে ইয়েটাও বাড়তে থাকে বা টার্মিনাল ভোল্টেজ বলেন বা ইনডিউস ভোল্টেজ বলেন এখন যেহেতু এখানে ফিল্ড কারেন্ট আগে যেটা করতে হবে এই টেস্টটা করার আগে আপনাকে ফিল্ড কারেন্ট অবশ্যই জিরো করে নিতে হবে ফিল্ড কারেন্ট যদি জিরো করে রাখেন এবং যেহেতু এর আউটপুটের সাথে কোনো কানেকশন আপনার এখানে নাই কি কানেকশন নাই আউটপুটের সাথে কোনো লোড কানেক্টেড নাই নো লোড কন্ডিশন এই কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার V5 EA তার মানে কোনো সমস্যা নাই আমি V5 যা পাচ্ছি মানে এখানে যে ভোল্টেজটা মাপতেছি আসলে এটা হচ্ছে আমার ইন্টারনালি ইনডিউস ভোল্টেজ EA এটা কি ইন্টারনালি ইনডিউস ভোল্টেজ তার মানে এখন আমি খেয়াল করে দেখি আমার IF এর ভ্যালু 0 থেকে এখন আমি বাড়াইলাম 0 থেকে আমি বাড়াইতে শুরু করলাম আস্তে 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 বাড়াইলাম যখন আমি বাড়াইতেছি আমি দেখতেছি আমার VT এর ভ্যালুটাও বাড়তেছে বাড়তে 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 একটা পোরশনে আসার পরে এখানে আর বাড়ে না এটা কিন্তু দেখেন এখানে এসে এটা স্যাচুরেটেড হয়ে যাবে এই যে এরকম এটা স্যাচুরেটেড হয়ে যাবে এরকম এখান থেকে এই যে এরকম স্যাচুরেটেড হয়ে গেছে এই কন্ডিশনটাতে কেন এরকম হয় এটা হচ্ছে ওই ম্যাগনেটাইজিং ইফেক্ট ঠিক আছে ওই ম্যাগনেটাইজিং ইফেক্ট একটা পর্যায়ের পরে আপনি যত বেশি এই কোডটার মধ্যে আপনি ফিল্ড কারেন্ট দেন না কেন এটা রিলাক্টেন্সটা বেড়ে যায় রিলাক্টেন্স এত বেশি বেড়ে যায় যার কারণে এখানে আর ইয়েটা বেশি জেনারেট হতে পারে রিলাক্টেন্স মানে কি ম্যাগনেটিজমের রিলাক্টেন্স কি ডিসি সার্কিটের রেজিস্ট্যান্সের সিনোনিমসটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে রিলাক্টেন্স সে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বাধা প্রদান করে ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বাধা প্রদান করা মানে আপনি ম্যাগনেটিজমের ক্ষেত্রে ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বাধা প্রদান করতেছেন আর ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ইএ কে বাধা প্রদান করতেছেন তো এই কারণে সে স্যাচুরেট হয়ে যায় আপনি যতই আয়ন বাড়ান এটার বাড়ান সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বা এসসিসি টেস্ট এইখানে একটা মজার বিষয় আপনাকে কোশ্চেন এগুলো ইজিলি করা যায় ওসিসি কোশ্চেন করা যাবে এসসিসি কোশ্চেন করা যাবে আপনারা কিন্তু অনেক কোশ্চেন পাবেন এগুলো বলতেছি খুব ইজি লাগতেছে বাট পরীক্ষাতে কিন্তু আপনাকে চিন্তা করে লিখতে হবে হ্যাঁ সো এসসিসি যেটা শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আপনি ফিল্ড কারেন্ট যখন বানাইতেছেন আপনি দেখতেছেন আপনার এখানে কি আর্মেচার কারেন্ট কারণ শর্ট সার্কিট এখন কিন্তু আমি কারেন্ট মাপবো মাপবো না ভোল্টেজ মাপবো না শর্ট সার্কিট তো শর্ট সার্কিটের ক্ষেত্রে দেখেন আমার এখানে যে শর্ট সার্কিট করে দিয়েছে কিন্তু এটা কিন্তু সব জায়গায় এক ওসিসির ক্ষেত্রেও এক এসসিসির ক্ষেত্রেও এক আমার কাজ হচ্ছে আউটপুটের দিকে এখন আউটপুটে আমরা সবগুলো শর্ট করে দিলাম শর্ট যখন আমি করে দিছি আমি এখন এখান থেকে যে পরিমাণ কারেন্ট যাবে সেটাকে আমি
বাইর করব। ফিল্ড কারেন্ট এগেইন 0 করে রাখবো, 0 করে রাখবো। এখন এটা কিন্তু লোড কানেক্টেড ধরে রাখতে হবে আপনাকে, কারণ যেহেতু শর্ট সবচেয়ে বেশি আপনি কিন্তু আর্মেচার কারেন্ট এখানে পাবেন। ওকে, সো ওর জন্য আমরা এখানে আইএটা চিন্তা করব যে আমার আইএফ এর ভ্যালুটা বাড়ানোর সাথে সাথে আই এর কি পরিবর্তন হবে। এখন আইএফ যত বাড়াবেন আইএ তত কি হচ্ছে বাড়তেছে, এবং এটা লিনিয়ারলি বাড়তেই থাকবে। কি হচ্ছে বাড়তেই থাকবে। আপনি এখানেও আসলে এখানেও এই ভ্যালুটা এখানে আসবে, এটা যত বাড়ায় দেন এখানে নিয়ে আসেন, এখানে আসবে, কমবে না, বাড়তে থাকবে। এইখানে নিয়ে আসলে এখানেও থাকবে, একবার কি একটা মানে স্টপ হয়ে যাবে, একটা পয়েন্ট দিছে না কোনো জায়গায় স্টপ হবে না, এটা বাড়তেই থাকবে, লিনিয়ারলি বাড়তে থাকবে, লিনিয়ারলি বাড়তে থাকবে। ঠিক আছে, লিনিয়ারলি বাড়তে থাকে। লিনিয়ারলি যখন বাড়তে থাকে এটা একটা মানে ভালো দিক আবার খারাপ দিক। এখন কেন বাড়তে থাকে, তাহলে এখানে ম্যাগনেটাইজিং ইফেক্ট কেন কাজ করে না? ওইখানে বললাম যে রিলাক্টেন্সটা বাড়তেছে, এইজন্য আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স আস্তে আস্তে কি হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে ওসিসির ক্ষেত্রে। তাহলে এসসিসির ক্ষেত্রে কেন না? একই তো সার্কিট, খালি একটা শর্ট করছি একটা ওপেন রাখছি। সো এইটার ব্যাখ্যাটা দিতে হবে এখানে, এটা পরে দেখব, এটা পরে বলছি। এই যে এখানে এই সার্কিট ডায়াগ্রামটা দেখেন, বই এগুলোর ব্যাখ্যা দেয়া আছে, হ্যাঁ বই থেকে পড়ে নেবেন। এই হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর। রোটর পার্ট নেই নাকি? এখানে রোটর পার্ট আছে, শুধু স্টেটর। আচ্ছা, সো এখন এখানে খেয়াল করে দেখেন, এটা তো ফেলোর ডায়াগ্রাম, যেহেতু শর্ট সার্কিট V5 0। সো এটা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, আমার মূল কথা এখানে বলি V স্টেট আর VR। এখানে যে জিনিসটা আপনারা খেয়াল করেন, এই সিনক্রোনাস জেনারেটরের দ্য ম্যাগনেটিক ফিল্ডস এ হচ্ছে এটা এই সি নাম্বার যে ডায়াগ্রাম, সেখানে এটা বলা হয়েছে। এখানে খেয়াল করে দেখেন VS টা এত বেশি, মানে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড এটা এত বেশি, VR হচ্ছে একেবারেই কম। VR কে ক্যান্সেল করে দেয় এটা। মনে করেন ওর হচ্ছে 1 লক্ষ আর VR এর হচ্ছে 10। 1 লক্ষ 10 আর 1 লক্ষের মধ্যে কোনো পার্থক্য খুব বেশি? আমি যদি আপনাদের বলি মানে ভাই আপনি আমাকে 5 লক্ষ 250 টাকা দিবেন, আপনি আমাকে ধার দিবেন, তার মানে কি আপনি আমার কাছে ঋণগ্রস্ত। এই টাকা আমি পরিশোধ করলে আপনি শান্তি জানে, শান্তি না। এখন আমি যদি আপনাদের বলি ভাই 250 টাকা দিলাম না, আপনি তো ভাই খুশি, তাহলে ভাই আপনি টাকা যে দিতেছেন এটাই তো অনেক, এত আপোষের মধ্যে টাকা দিয়ে দিচ্ছেন, 250 টাকার প্রয়োজন নেই। এখানে 250 টা হচ্ছে বিআর, আর বি স্টেট যেটা মানে স্টেট কি স্টেটরের যে আপনার হ্যাঁ যে ম্যাগনেটিক ফিল্ড 5 লক্ষ টাকা, সেটা হচ্ছে এইটা। বি স্টেট এত বেশি যে আসলে বিআরটা ইগনোর হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। আর ভিনেট যেটা, ওই ভিনেটটাই আপনাকে দিচ্ছি 5 লক্ষ টাকা। এটা হচ্ছে মানে এটা হচ্ছে 5 লক্ষ টাকা, এটা হচ্ছে 200 মানে 5 লক্ষ 200 এরকম আর কি। তো ওইটাকে ক্যান্সেল আউট করে 250 বাদ হয়ে যায়, এটা হচ্ছে 5 লক্ষ। বিষয়টা হচ্ছে ওই রকম, মানে সংখ্যাটা বললাম যে ওই একটা হচ্ছে বড় সংখ্যা, একটা ধরলাম বিসেট 5 লক্ষ, ভিনেট ধরলাম 250, আর মানে ভিআর ধরলাম 250 আর ভিনেটটা ধরলাম 5 লক্ষ। আপনি 5 লক্ষই নেবেন। আর যদি এরকম বলেন 5 লক্ষ না দিয়ে আপনার 250 টাকা দেই, বাকি টাকা পরে না, আপনি বললেন না 250 টাকা দেওয়ার দরকার নেই, এটা গেছে এটা গাড়ি ভাড়া দিয়ে চলে যায় মাসে, তাই তো? এটা হচ্ছে একটা মানে উদাহরণ দিয়ে বুঝাইলাম, মানে এরকম না, বাট ইন দ্য রিয়েল কেস দ্যাট স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড এত বেশি হয় যে আপনার রোটরের ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল আউট হয়ে যায়। ভিআর মানে হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড, ভি স্টেট মানে হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু স্টেটরটা হচ্ছে শর্ট সার্কিট এবং শর্ট কানেক্টেড এবং এখানে আই এর পরিমাণ অনেক বেশি, সেই ক্ষেত্রে এর ম্যাগনেটিক ফিল্ড রোটরের থেকে অনেক অনেক গুণ বেশি, যার কারণে রোটরের ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল আউট হয়ে যায় টোটাল ভিনেটের ক্ষেত্রে। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি ভিআর মাইনাস 250 হয়, আপনার ভিনেট যদি হয় 1000, তাহলে 1000 মাইনাস 250 মানে যদি 1000 আর মাইনাস 250 কে যোগ করেন তাহলে কত হয়? 750। এখানে আপনার ডোমিনেটিং পার্ট কার? ভি স্টেটের,
তো ভিনেটটা আসলে ভি স্টেটটাই কন্ট্রোল করে। তো যেহেতু এ স্টেট ওর সবসময় আপনার ম্যাগনেটিক ফিল্ডটা ডমিনেন্ট থাকে, সেই ক্ষেত্রে এসসিসি এটা সবসময় লিনিয়ারলি থাকবে। ইজ ইট ক্লিয়ার? এখন আমাকে জাস্ট একটা কথা একটু বলেন, এই যখন আমি এসসিসি আর ওইটা আমি কেন নিব? এটার আগে আমার কেন আমার এটা দরকার, এটার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ইজি। এই সার্কিট ডায়াগ্রাম থেকে আপনারা দেখতে পারবেন। আজকে ম্যাথটা করাবো না, এটা করে শেষ করে দিই, সমস্যা নেই। আর 5 মিনিট সময় নেই। এগুলো থেকে স্যার কোশ্চেন আসলে তাহলে কিভাবে আসবে? আমি জানি না কিভাবে করছে। আমি আসলে কোশ্চেন মানে আমি যখন পড়ি তখন আমি করে ফেলি, আমি এমন কিছু বলতে পারি না। আমি কোশ্চেন বানাবে এই টপিক ওয়াইজ গুলো করবেন। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এটা খেয়াল করে দেখেন। এখান থেকে আপনি ইজিলি এটা পান না যে EA is equal to IA RA plus JXS, আর এখানে V5 তো জিরোই আপনার, এটা তো জিরো, তো এটা বাদ। তাহলে এখান থেকে আপনি ইজিলি IA বাই করতে পারেন, IA RA plus JXS E। এখন এক্সেসটা হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট পার্ট। এক্সেসটা কি, কিভাবে বের করতে পারেন? এখানে আমরা এক্সেসটা বের করি হচ্ছে V5 OC আর IA SC। তার মানে আমরা যে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স চেষ্টা করছি, ওখান থেকে যে ভোল্টেজটা পাইলাম, আর শর্ট সার্কিট যে ক্যারেক্টারিস্টিক্স চেষ্টা করছি, ওখান থেকে কারেন্টটা নিলাম, এটা নিয়ে হচ্ছে আমরা এক্সেসটা বের করছি, এবং এটার মাধ্যমে আমরা এক্সেসটাকে ডিজাইন করতে পারি। তাহলে আমার প্যারামিটার এটা কমপ্লিট হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কথা বুঝে আসছে? সো এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কি জানি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ZS মানে কি? ZS মানে হচ্ছে RA স্কয়ার প্লাস X স্কয়ার, তাই না? RA স্কয়ার প্লাস X স্কয়ার না? এখন ZS টাকে আমরা কি বলতে পারি? EA IA, তাই না? এখন EA টাই হচ্ছে আমরা এখান থেকে V5 OC যেটা সেটা বের করছি, আর I টা হচ্ছে IA SC। সো এটাই হচ্ছে এটা EA। সো এর জন্য হচ্ছে এটা দরকার। আর ম্যাথটা নেক্সট ক্লাসে করাবো আপনারা চাইলে এখনো পারেন। এগুলো হচ্ছে থিওরি বেস কোশ্চেন, থিওরি বেস পড়া। নেক্সট ক্লাসে ম্যাথটা করা আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে বলেন। আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন 15 জন উপস্থিত। টোটাল কত হবে? 15 জন। টোটাল তো এই না ওভারঅল কত হবে? ভালোই বলছেন তো। 45 তো হবে। 40 45 45 স্টুডেন্ট। 11 ব্যাচে মাত্র 5 জন। আচ্ছা, আজকে কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। ড্রপ আউট আছে না